সেটি তুলে ধরার হেল্প করার জন্য, সহায়তা করার জন্য প্রথমেই বলি যে 25% মহার্ঘ ভাতার আদেশ দিয়েছেন শীর্ষ আদালত, সেটি কিন্তু সিক্সথ পে কমিশন, অর্থাৎ 2019-এর পর থেকে যা চালু হয়েছে তার পরবর্তী পর্যায়ের কেন্দ্রের যে 55% মহার্ঘ ভাতা ঘোষিত হয়েছে, বিভিন্ন রাজ্যগুলো যা দিচ্ছে, যেখানে আমরা অর্থাৎ এ রাজ্যের সরকারি কর্মচারীরা শুধুমাত্র 18% পাচ্ছি, এই 25% কিন্তু এই যে 37% তাও ডেফিসিট থাকবে তার সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক, এই 25% হচ্ছে পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশনের মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ 2009-এর জুলাই থেকে 2019-এর 31শে ডিসেম্বর অবধি কেন্দ্র ঘোষিত মহার্ঘ ভাতা এবং রাজ্য সরকার ঘোষিত মহার্ঘ ভাতার যে ডিফারেন্স, তার এরিয়ার এর 25% দেওয়ার জন্য মহামান্য শীর্ষ আদালত রায় দিয়েছেন। বেশ, এবার যদি বলেন যে রাজ্য সরকারি কর্মচারী হিসাবে বা সংগ্রামী যৌথ মঞ্চ আমরা 3 বছর টানা আমাদের মহার্ঘ ভাতার দাবিতে, আমাদের 4টি দাবি আছে, তার মধ্যে অন্যতম হলো মহার্ঘ ভাতার দাবি, আমরা আন্দোলন করে যাচ্ছি। শীর্ষ আদালতের এই রায় অবশ্যই কর্মচারী সমাজের কাছে আশার প্রদীপ হিসাবে প্রজ্জ্বল হয়েছে। সেই জন্য কি আপনারা আবির খেললেন? হ্যাঁ, দেখুন, এতদিন শুধু তো আবির খেলিনি, মিষ্টি মুখও করি। একদম একদম। তো এতদিনের আমাদের এই লড়াই, অনেকে আমাদের বলেছেন, আমাদের সহকর্মীরা আমাদের বলেছেন, এই কিচ্ছু হবে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস, এ অটল সরকার, এই অচল সরকার, এর থেকে কিছু পাওয়া আকাশ কুসুম কল্পনা। আমরা কিন্তু আমাদের ধৈর্য, আমাদের জেদ, আপনি যে শব্দটি ব্যবহার করলেন ডিটারমিনেশন, এক্ষেত্রে আমরা অনড় ছিলাম এবং আজকে কিছু না হলেও এই 25% মহার্ঘ ভাতার যে রায় শীর্ষ আদালতের, সেটি আমরা আদায় করতে পেরেছি। হয়তো প্রথম থেকে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় ছিল না, কিন্তু পরবর্তীকালে গত 3 মাসের মধ্যে আমরা মামলায় জড়িত হয়েছি। তার আগে প্রায় 2.5 বছর কেটে গেছে, 16টি সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, মামলা হয়নি, ডেটের পর ডেট পড়ে গেছে, মানে তারিখ পে তারিখ যেটা বলতে, তারিখ পে তারিখ যেটা বলা হচ্ছিল। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 3 মাসের আগে মামলায় পার্টি হিসাবে ঢোকার আবেদন করেছিলাম। শীর্ষ আদালত আমাদের ইমপ্লিডমেন্টের অধিকার দিয়েছেন, কিন্তু তারপরেই বল গড়াতে শুরু করেছে। যে 2.5 বছর ধরে যেখানে একটাও শুনানি হলো না, সেখানে আমরা পরপর 2টো শুনানি করিয়েছি এবং শেষ অবধি এই 25%-এর রায় বেরিয়েছে। অবশ্য আমরা একই সঙ্গে অন্যান্য মামলাকারীদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি, তারাও এ লড়াই লড়েছেন আদালতে, আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা সহযোগী। তবে যদি বলেন যে এই রায় কি সরকার কার্যকরী করবে, কিছুটা হলেও এতে আমরা কিন্তু খুব যে একটা খুশি হয়েছি তা নয়, কিন্তু তার কারণ হচ্ছে গিয়ে আমাদের দাবি 25% সীমাবদ্ধ ছিল না, আমাদের দাবি ছিল পুরো বকেয়াটা দিতে হবে, 100% দিতে হবে। সরকারের আইনজীবী তো অর্জুনবাবু বলছে কোমর ভেঙে যাবে। দেখুন, তারপর সেটা রিকনসিডার করে 25% করেছে। ঠিকই এইখানেই যেটা বলতে চাইছি আমরা, দেখুন, এ রাজ্য সরকারের কর্মচারীদের নিতান্ত প্রাপ্য পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক অসঙ্গতি কোনো কারণ নয়, যে কারণে সব আদালত, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, 2টি আদালতই বলেছেন, মহামান্য আদালতের বিচারপতিরা বলেছেন যে আর্থিক অসঙ্গতি এটি কোনো কারণ হতে পারে না। কারণ হাইকোর্টে তারা আয় ব্যয়ের হিসেব চেয়েছিলেন, সে হিসেব দিয়েছে রাজ্য সরকার,
ফলত তার ওপর দাঁড়িয়েই কিন্তু এই রায় হয়েছে। আসলে এই যে কর্মচারীকে তার ন্যায্য প্রাপ্য পাওনা থেকে বঞ্চনা করার সরকারি ষড়যন্ত্র, দিস ইজ পার্ট অফ আ গ্রেটার কনস্পিরেসি। পার্ট অফ আ গ্রেটার কনস্পিরেসি। ইয়েস, এটি একটি ষড়যন্ত্র বেশ। রাজ্য সরকারের তরফ থেকে। কেন বলছি দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার পর কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু এদেরকে সন্দিহান চোখে দেখেছে। তার কারণ এরা কর্পোরেট ওয়ার্ল্ডের প্রতিনিধি হিসাবে তো ভোটে জেতেননি। তখন কর্পোরেট ওয়ার্ল্ডকে তুষ্ট করার জন্য আমাদের মাননীয়া কতগুলি পদক্ষেপ নিলেন। তার মধ্যে একটি হলো সরকারি কর্মচারীর প্রাপ্য পাওনা দেব না। কেন? তার কারণ সরকারকে বলা হয় আদর্শ নিয়োগকর্তা, দ্য আইডিয়াল এমপ্লয়ার। কেন বলা হয়? তার কারণ হচ্ছে গিয়ে সরকার এর শুধুমাত্র সরকারটা চালানো এটাই কাজ নয়, সরকারের এটাও দ্রষ্টব্য যে আপামর রাজ্যবাসী যারা খেটে খাওয়া মানুষ তারা যাতে তাদের ন্যায্য প্রাপ্য পাওনাটা তাদের নিয়োগকর্তার থেকে পায়, এটি দেখাও সরকারের কর্তব্য। অর্থাৎ শ্রম আইন প্রয়োগ করা সরকারের কর্তব্য। এখন সরকারি কর্মচারীদের যে বেতন ভাতার স্কেল, সরকার যেটা বলেন অ্যাজ অ্যান আইডিয়াল এমপ্লয়ার, যে বেসরকারি মালিকদেরও এই একই স্কেল বা অনুরূপ স্কেলকে ফলো করতে হবে। এবার সরকারি যদি রাজ্য সরকারি কর্মচারীদের 50% মায়না না দেন, তাহলে কি বার্তা যায় বেসরকারি মালিকদের কাছে? বেশ, আমি 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 একটা প্রশ্ন আপনাকে করি অর্জুনবাবু। এই মুহূর্তে দাঁড়িয়ে জুন মাসের যা ডেডলাইন, যা সুপ্রিম কোর্ট বলেছেন, অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছেন, আপনার কি মনে হয় যে 25%, আমি প্রথমে আপনাকে আমি লিগ্যাল পার্টে পরে আসছি, আপনারা পাবেন? দেখুন, সাদা চোখে যদি বলেন, খুব সাধারণভাবে যদি ব্যাপারটাকে বিশ্লেষণ করেন, না পাওয়ার তো কোনো কারণ নেই। শীর্ষ আদালত এর ওপর তো আর যেতে পারবেন না মাননীয়া। তিনি গত 7 বছর ধরে এই মামলা চালিয়েছেন, স্যাট, হাইকোর্ট, ব্যাক টু স্যাট, আবার হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, সুপ্রিম কোর্ট, আর তো যাওয়ার জায়গা নেই। এবং শীর্ষ আদালতের রায় তিনি মানতে বাধ্য। তার কারণ হচ্ছে গিয়ে এই আমাদের এই তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার যে স্তম্ভগুলো থাকে তার মধ্যে অন্যতম বৃহত্তম স্তম্ভ হচ্ছে গিয়ে কোর্ট। তার রায় মানতে বাধ্য সরকার। কিন্তু একটু বলে নিই, আমরা জানি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কিন্তু যখন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করে রিগার্ডিং দিয়ে, তিনি বলেন আমি লিগ্যাল ম্যাটারে কোনো কমেন্ট করব না, আমি লিগ্যাল ম্যাটার লিগ্যালি দেখব। বলুন, উনি কিভাবে লিগ্যাল ম্যাটার দেখবেন আমি জানি না। তার কারণ হচ্ছে এর পরে আর কি লিগ্যাল স্টেপ নেওয়া আছে? 25% ক্ষেত্রে আর লিগ্যাল স্টেপ কিছু নেওয়ার নেই। কারণ আগস্ট মাসে 3 আগস্ট মোস্ট প্রবাবলি আবার শুনানি হচ্ছে। রাইট, ইন্টারিম অর্ডার দিয়েছে এটা ইন্টারিম অর্ডার। সেই শুনানিতে কি হবে তার ওপর দাঁড়িয়ে তিনি পরবর্তী লিগ্যাল স্টেপ নিতে পারেন। ওকে, কিন্তু এই ইন্টারিম অর্ডারের ওপরে তো রিভিউ হয়। শি হ্যাজ নো অপশন। She has no option other than delivering what the court has directed. এইখানে আমি নেক্সট প্রশ্ন করব, আদার দ্যান যে কথাটা আপনি বললেন অর্জুনবাবু, সেক্ষেত্রে যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, আমরা এ নিয়ে অন্য অনুষ্ঠানও করেছি, আমাদের স্টুডিওতে আইনজীবী ছিলেন, কন্টেম্পট অফ কোর্ট হলে কিন্তু অন্যদিকে চলে যাবে, পুরো জিনিসটাই কিন্তু অন্যদিকে যাবে। সেখানে অর্থ দপ্তরের যারা আধিকারিক আছেন তাদেরকে এরকমও হতে পারে, যা আমাদের এখানে আইনজীবী যারা এসেছিলেন তারা বলেছেন, সশরীরে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়া হতে পারে, তারপর সেন্ট্রাল ইন্টারভেনশন হতে পারে, রাষ্ট্রপতির কাছে যেতে পারে, এবং লাস্ট অফ অল ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেরকমভাবে আমাদের আইনজীবীরা বলছেন। আপনাদের কি অ্যাসেসমেন্ট, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই 355 ধারার কথা বলছেন, ফিনান্সিয়াল এমার্জেন্সি। আমরা না, আইনজীবীরা যারা বলছেন আইনজীবীরা যদি কন্টেম্পট অফ কোর্ট, যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, সেক্ষেত্রে যদি আবার কর্মচারীদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে এই 355 ধারা করে সরকারের ক্ষমতা খর্ব করে দেওয়া, রাজ্য সরকারের ক্ষমতাকে খর্ব করে দেওয়া,
এটা ফেডারেলিজমের পক্ষে, এদেশের ফেডারেলিজমের পক্ষে শুভ নয়। এরকম হোক আমরা চাই না। আমরা চাই সরকার শীর্ষ আদালতের যে রায়, সে রায়টি মেনে আমাদের যে প্রাপ্য পাওনা সে পুরোটাই মিটিয়ে দিক। তার কারণ আর্থিক অসঙ্গতি সরকারের আছে বলে আমরা মনে করি না। গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি কেপেবল অফ পেইং দ্য এন্টায়ার ডিএ অ্যামাউন্ট টু দ্য এমপ্লয়িজ। এই যে সরকার বলে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, বিশেষ করে আপনি স্টুডিওর বাইরে আমার সাথে কথা বলছিলেন, যখন আপনি বলছিলেন যে সেখানে আপনারা যখন গেছিলেন অর্থ দপ্তরের সাথে কথা বলতে, কেন্দ্র তো টাকা দিয়েছে এরকম তো আপনি আমাকে বললেন, এখানে তো কোনো ডিউজ নেই। ঠিকই 23 সালে ওই আদালতের নির্দেশেই যখন মুখ্য সচিব আমাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে, আমাদের মুখ্য সচিবের কাছে প্রথম প্রশ্ন ছিল যে ফিনান্স কমিশন নির্দেশিত যে অর্থ এ রাজ্যের প্রাপ্য, যার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতাও আছে, বেশ, সেই গোটা অঙ্কটা কি আপনারা পেয়েছেন? মুখ্য সচিব ভ্রুক্ষেপ না করেই বললেন, হ্যাঁ পুরোটাই পাওয়া গেছে। সুতরাং কেন্দ্রের কাছে কোনো কিছু ডিউ নেই। কেন্দ্রের কাছে কিছু ডিউ আছে কিনা আমাদের জানা নেই। দেখুন, এই যে কেন্দ্র রাজ্যের যে লড়াই, এর মধ্যে সরকারি কর্মচারী কেন ঢুকবে? ধরুন সাধারণ কর্মচারী আমরা, আমাদের তো এই কে দিল কে না দিল এর মধ্যে দিয়ে ঢোকার আমাদের উপায়ও নেই। বাজেট আমাদের সঙ্গে পরামর্শ করে করা হয় না। কর্মসংস্থান সৃষ্টি যে সামাজিক প্রকল্প আমাদের জিজ্ঞেস করে করা হয় না। উই আর ইমপ্লিমেন্টার্স, আমরা সরকারি নীতিকে ইমপ্লিমেন্ট করি। ফলত এই তর্কে আমরা ঢুকবই না। আমরা দেখব আমাদের প্রাপ্য পাওনা কি আছে, সেই প্রাপ্য পাওনা তোমাকে মিটিয়ে দিতে হবে। আমি আপনাকে দুটো উদাহরণ দিই। সম্প্রতি দুটি রাজ্য, বিহার এবং উড়িষ্যা, 2% করে লেটেস্ট পজিশনের মহার্ঘ ভাতা তারা ডিক্লেয়ার করে ভোট সামনে 55% করে দিয়েছে। রাইট, 18% আর 55%, দেখুন তফাৎ। শুধু ভোট বললে তো হবে না, তার আগে তো 55 মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কথা বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে এই দুটো রাজ্য দিচ্ছে। বেশ বেশ বেশ। অথচ দেখলাম উড়িষ্যাতে 53টি এরকম সামাজিক প্রকল্প আছে, বিহারে অগুনতি আছে। তার মানে এই দুটো সরকার, তাদের যদি এই আর্থিক সঙ্গতি থেকে থাকে যে এই এত প্রকল্প চালিয়েও কর্মচারীর যে প্রাপ্য সেটা তারা সম্পূর্ণ মিটিয়ে দিতে পারে, তাহলে বাংলায় কেন হবে? পশ্চিমবঙ্গের সরকারকে তাহলে এই স্বীকৃতি দিতে হবে। যদি বলেন যে তাদের টাকা নেই, যে সেটি একটি অপদার্থ সরকার, সে তার নিজের আর্থিক সঙ্গতিকে সৃষ্টি করতে অপারগ, তার অপদার্থতা, তাহলে সেটা বলুন। আসলে এসব কিছুই নয়। যেটা প্রথমেই বলছিলাম যে আসলে বাংলাকে একটা সস্তা শ্রমের বাজারে পরিণত করে কর্পোরেট লবিকে তুষ্ট রাখা, যাতে বেসরকারি মালিকরাও সরকারি পদক্ষেপ অনুসারে তাদের নিজেদের কর্মচারীদেরকেও কম মায়না দিতে পারে। দেখুন প্রমাণ, মানে আপনি চিপ লেবার কথা বলছেন। চিপ লেবার প্রমাণ দেখুন। সরকার ক্ষমতায় আসার পরেই ট্রেড ইউনিয়নগুলোকে প্রায় নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। আসলে ট্রেড ইউনিয়ন মানে তো সরকারের সাথে নিয়োগকর্তার সঙ্গে দর কষাকষির সম্পর্ক। তো সরকার যদি ট্রেড ইউনিয়নের সঙ্গে কথাই না বলে, তাহলে ট্রেড ইউনিয়নের আর কোনো অস্তিত্ব থাকলো না, এক। দ্বিতীয়ত সব ধর্মঘটকে নিষিদ্ধ করে দিয়েছে। বেশ বেশ বেশ। অর্থাৎ কর্মচারী শ্রমিকদের যে পাল্টা প্রতিরোধ, সেটিকে তিনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। কেন? ধরুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘট, সেটার ক্ষেত্রেও নির্দেশ জারি হচ্ছে যে এই ধর্মঘটে যদি সরকারি কর্মচারী অংশগ্রহণ করে তার ডায়েজ নন হবে এবং তার মায়না কাটা যাবে। তো আমরা তো জানি যে কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল আর এ রাজ্যের শাসক দল একে অপরের সম্পূর্ণ বিরুদ্ধ অবস্থানে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘটকেও নিষেধাজ্ঞা জারি করার কারণ কি? এই যে সস্তা শ্রমের বাজার কর্পোরেট দুনিয়ার স্বার্থে উনি তৈরি